এই মুহূর্তে যদি একটা স্মার্টফোন কেনার জন্য আপনার কাছে বাজেট থেকে থাকে মাত্র 15,000 টাকা, তাহলে এই তিনটা স্মার্টফোন আপনার জন্য, কারণ এগুলো থেকে বেস্ট লেভেলের পারফরমেন্স, ডিসপ্লে এবং ক্যামেরাও কিন্তু এগুলোর অনেক ভালো। আর এই বাজেটের স্মার্টফোনগুলোর ব্যাটারি ব্যাকআপও কিন্তু রিসেন্টলি অনেক বেশি দিচ্ছে, যার কারণে এই তিনটা স্মার্টফোন পিক করেছি এবং এইগুলাই আপনাদেরকে সাজেস্ট করব। আর আমার হাতে থাকা এই তিনটা স্মার্টফোনই কিন্তু অফিসিয়াল স্মার্টফোন, যার কারণে অফিসিয়াল নেবেন নাকি আনঅফিসিয়াল নেবেন সেগুলো নিয়ে আপনাকে নতুন করে ভাবতে হবে না। আমাদের লিস্টের নাম্বার 1 এ রয়েছে Helio 55। এটার নাম হয়তোবা অনেকেই শুনেন নাই, কিন্তু এটা 15,000 টাকা বাজেটে বেস্ট স্পেসিফিকেশন অফার করছে, কারণ এটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Helio G92 যে এসওসিটা রয়েছে সেটা, এবং এই এসওসিটাই দেখা যাচ্ছে যে অনেক স্মার্টফোনে 20 থেকে 22,000 টাকার যে ফোনগুলো রয়েছে সেগুলোতে ইউজ করা হয়ে থাকে, এবং এইটা আপনি মাত্র 15,000 টাকার মধ্যেই পাচ্ছেন, যার কারণে এটা থেকে আপনি বেস্ট লেভেলের পারফরমেন্স পাবেন। আপনারা যারা একদমই এন্ট্রি লেভেল বাজেটে একটা স্মার্টফোন কিনে গেমিং করতে চান তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস। তাছাড়াও দেখা যাচ্ছে যে গেমিং না করলেও আপনি যদি রেগুলার লাইফে ইউজ করতে চান তাহলেও কিন্তু আপনাকে বেটার একটা সাপোর্ট দিবে। 2-3 বছর আপনি অনায়াসেই কিন্তু ভালো একটা পারফরমেন্স আপনি এই ফোন থেকে পাবেন। তার পাশাপাশি এটার ডিসপ্লেটাও কিন্তু খুবই বড়সড় একটা ডিসপ্লে, 6.78 ইঞ্চির একটা IPS LCD প্যানেল ইউজ করা আছে, এবং এটা আবার ফুল এইচডি রেজুলেশনের। এবং এই বাজেটে যতগুলো স্মার্টফোন আমরা দেখে থাকি ম্যাক্সিমাম স্মার্টফোনগুলোতেই কিন্তু এইচডি রেজুলেশন মানে হচ্ছে 720p যে ডিসপ্লেগুলো রয়েছে সেগুলো ইউজ করা হয়ে থাকে, এবং এই বাজেটের স্মার্টফোনগুলোর ডিসপ্লেগুলো বড় বড়, যার কারণে দেখা যাচ্ছে যে 720p হলে কাছ থেকে দেখলে এগুলো শার্পনেসের প্রচুর পরিমাণের ঘাটতি কিন্তু দেখা যায়। বাট এটা যেহেতু ফুল এইচডি রেজুলেশনের, যার কারণে শার্পনেস নিয়ে আপনি প্যারা খাবেন না। তার পাশাপাশি এটাতে কিন্তু 120 হার্জের হায়ার রিফ্রেশ এটা সাপোর্ট করে। অ্যারাউন্ড 15,000 টাকা বাজেটে যে স্মার্টফোনগুলো পাওয়া যায় সেগুলোর ক্যামেরা কিন্তু আহামরি ভালো হয়ে থাকে না। এগুলোর এক্সপেকটেশন এত বেশি রাখার দরকার নাই যে আপনি এটা দিয়ে একদমই পোর্ট্রেট ফটোগ্রাফি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন, এরকম কোনো কিছুই না। জাস্ট মেমোরি ক্যাপচার করার জন্য আপনি চাইলে টুকটাক ফটোগ্রাফি করতে পারেন, অথবা ভিডিও কলে আপনি ম্যাক্সিমাম টাইম হয়তো বা এই স্মার্টফোনগুলোকে কাজে লাগাবেন। এই জায়গায় 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা থাকছে, এবং এর যে ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে সেটা আবার 32 মেগাপিক্সেলের। এইটার ক্যামেরা স্পেক দেখেও আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বাজেটে ক্যামেরার দিক থেকেও অন্যান্য স্মার্টফোন থেকে অনেকটাই এগিয়ে থাকবে। যেহেতু এই ফোনটা খুবই বড়সড়, যার কারণে কিন্তু এটার ভিতরে বড়সড় একটা ব্যাটারিও ইউজ করতে পেরেছে। এটার মধ্যে 6000 mAh এর একটা ব্যাটারি থাকছে, যেই ব্যাটারি দিয়ে আপনি মোটামুটি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। বাট একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে যে এটা খুবই বড়সড়, খুবই বাল্কি একটা ফোন হবে। তো যারা একটু বড়সড় ফোন পছন্দ করেন, মিডিয়া কনজিউম করবেন, প্রচুর পরিমাণে টুকটাক গেমিং করবেন, তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস। দেন আমাদের লিস্টে নাম্বার 2 তে রয়েছে Honor X6C আর কি। যাই হোক, ওটার রিভিউ আমরা কিছুদিন আগে করেছিলাম, এবং ওই স্মার্টফোনটাও আমার কাছে মনে হয়েছে যে অ্যারাউন্ড 15,000 টাকা বাজেটে বেস্ট চয়েস। যদিও কিনা আমি প্রথমে যে Helio G55টা সাজেস্ট করেছি সেটা থেকে অনেকাংশে এটা পিছিয়ে আছে, তারপরে দেখা যাচ্ছে যে অনেকেই আছে যারা একটু ব্র্যান্ডেড স্মার্টফোন ইউজ করতে চান, পরবর্তীতে সফটওয়্যার সাপোর্টটা নিয়ে একটু ভেবে থাকেন, কিংবা আপনি মানে আননোন কোনো স্মার্টফোন ইউজ করতে চান না, এই ধরনের যদি ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। কারণ এই জায়গায় প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে MediaTek Helio G81 Ultra যে চিপটা রয়েছে সেই চিপটাই এই জায়গায় ইউজ করা হচ্ছে, এবং এটা মোটামুটি পাওয়ারফুল চিপ বলতে পারেন। আপনি যদি রেগুলার লাইফে ইউজ করেন, ফেসবুক, ইউটিউব এই ধরনের অ্যাপটাই খুব ইজিলি কিন্তু চালাতে পারবেন। আর যেহেতু এটাতে 6GB র্যাম রয়েছে, যার কারণে মাল্টিটাস্কিংও কিন্তু আপনি টুকটাক করতে পারবেন। আর এই জায়গায় ডিসপ্লে হিসেবে কিন্তু থাকছে 6.61 ইঞ্চের একটা TFT IPS LCD প্যানেল, যেটা আবার এইচডি রেজুলেশনের। হ্যাঁ, এই জায়গায় যদি ফুল এইচডি রেজুলেশন দিত তাহলে আমি TFTর ব্যাপারটা খুব বেশি একটা কমপ্লেন করতাম না, কারণ যেহেতু বাজেট রেঞ্জের স্মার্টফোন। কিন্তু এই জায়গায় হচ্ছে যে তারা এইচডি রেজুলেশন দিয়েছে। অবশ্যই এই বাজেটের স্মার্টফোন থেকে আমরা ফুল এইচডি রেজুলেশনটা আশা করে থাকি। যাই হোক, এটাই দিয়েছে এবং আপনাকে এটাই মানতে হবে। এই ডিসপ্লে চিন বেজেলটাও কিন্তু মোটামুটি ভালোই মোটা বলা চলে। এটার রিভিউ আমরা অনেকদিন আগে করেছিলাম, আমি আই কার্ডে এবং ডেসক্রিপশন বক্সে অ্যাড করে রাখবো, আপনি চাইলে সেটাও দেখে আসতে পারেন। আর এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। তো 15,000 টাকা বাজেটের একটা স্মার্টফোন থেকে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এটা আমরা কখনোই আশা করে থাকি না। এই জায়গায় অ্যাটলিস্ট 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়ার দরকার ছিল, যাতে করে ভিডিও কলে মোটামুটি ভালোভাবে দেখা যায়। যদিও কিন্তু ওই স্মার্টফোনটা যখন আমি রিভিউ করি এটা দিয়ে ভিডিও কল করে দেখেছি, ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল, বাট ডিটেল এবং শার্পনেসের ঘাটতি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আর প্রথমে যেটা বলছিলাম যে এই স্মার্টফোনগুলো থেকে কিন্তু খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এটার মধ্যে 5300 mAh এর ব্যাটারি ইউজ করেছে, কিন্তু 5300 mAh ব্যাটারি হিসেবে এই সময়ে এসে একটু কমই মনে হবে, এবং এটার ব্যাটারি ব্যাকআপ আপনাকে টেনে টেনে একদিন দিয়ে দিবে। আপনি স্ক্রিন অন টাইম হিসেব করতে গেলে 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম কিন্তু পাবেন। বাট ম্যাক্সিমাম সময় এখন যে স্মার্টফোনগুলো মার্কেটে আসতেছে, মানে 25 সালের শেষের দিকে, সে ডিসেম্বর মাসে যেগুলো এসেছে কিংবা জানুয়ারি মাসে যেগুলো আসতে যাচ্ছে, সেগুলোতে ম্যাক্সিমাম সময় দেখতে পাচ্ছি যে 6000 কিংবা 6000-এর বেশি mAh ব্যাটারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে ব্যাটারির দৌড়ে এই স্মার্টফোনটা কিছুটা পিছিয়ে থাকবে। আমাদের লিস্টের নাম্বার 3 তে রয়েছে Tecno Spark 40। বাই দ্য ওয়ে, একটা ব্যাপার একটু মেনশন করে রাখি যে এই ভিডিও শুরুতে 3টা স্মার্টফোন বললেও আমি আপনাদেরকে বোনাস স্মার্টফোন হিসেবে একটা লাস্টে সাজেস্ট করব, যেটা যদি আপনার বাজেট অনেক বেশি কম হয়ে থাকে কিংবা আপনি অন্য একটা ব্র্যান্ডের এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে আপনি চাইলে সেটাও কিন্তু দেখতে পারেন। সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। আপনি এই Tecno Spark 40 Pro এর মধ্যে কিন্তু প্রসেসর হিসেবে পাবেন MediaTek Helio G81
ওয়ান যে চিপটা রয়েছে সেটা এবং এটার পারফরমেন্স মোটামুটি একই রকম হয়ে থাকে। অনার X6C যেটা রয়েছে সেটার মতো কিন্তু আপনি পারফরমেন্স পাবেন, যদিও কিনা সেটার মধ্যে আবার আলট্রা অ্যাড করা রয়েছে, বাট এইগুলো দেখা যাচ্ছে যে পারফরমেন্স একদমই 19-20 হয়ে থাকে। জাস্ট নাম পরিবর্তন করে তারা 2-3 মাস পরে নতুন আরেকটা প্রসেসর মার্কেটে নিয়ে আসে, এরকম একটা অবস্থা। আহামরি কোনো চেঞ্জ কিন্তু আপনি এই জায়গায় দেখতে পাবেন না। অনেকের কাছেই ভালো লাগতে পারে হচ্ছে যে অনারের যে ইউআইটা রয়েছে সেটা হয়তো বা এই যে স্মার্টফোনগুলো রয়েছে এই বাজেটের সবগুলো থেকে বেটার লাগতে পারে আপনার কাছে, কারণ সেটার মধ্যে অনেক বেশি ফিচার রয়েছে, এআই ফিচারগুলো কিন্তু এগুলোর পরিমাণে অনেকটাই বেশি বলতে পারেন। আর এই জায়গায় কিন্তু ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, এবং এটার মধ্যে কিন্তু 120 হার্জের হাই রিফ্রেশ রেট আপনি পাচ্ছেন, বাট এটার মধ্যেও কিন্তু ইউজ করা হচ্ছে মাত্র 720p একটা এইচডি ডিসপ্লে। হ্যাঁ, এটার মধ্যে আপনি ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন না, যেহেতু এটা 6.67 ইঞ্চির একটা বিশাল ডিসপ্লে। এটাকে যখন আপনি কাছ থেকে দেখবেন কিংবা কন্টেন্ট ওয়াচ করবেন তখন দেখবেন যে শার্পনেসের ঘাটতি লাগতেছে কিংবা পিক্সেলেটেড লাগতেছে, দেখতে পিক্সেলগুলো দেখা যাচ্ছে এরকম মনে হতে পারে। বাট যদি আপনি স্মার্টফোন নিয়ে অনেক বেশি না বুঝে থাকেন, না ঘাটাঘাটি করে থাকেন, কিংবা আপনার ফ্যামিলির কোনো হচ্ছে যে সিনিয়র সিটিজেন এই স্মার্টফোনটা ইউজ করবে, অথবা আপনি মাত্র ক্লাস 8-9-এ পড়েন, আপনার জীবনের প্রথম কোনো একটা স্মার্টফোন আপনার ফ্যামিলি আপনাকে দিবে, তো সেই জায়গায় আপনার চোখে হয়তো বা এই যে ব্যাপারগুলো সেগুলো খুব বেশি একটা চোখে পড়বে না, কিন্তু আমাদের চোখে তো অবশ্যই পরে, এগুলো নিয়ে কমপ্লেন আমরা রিভিউতে করে থাকি। তো সেই জায়গায় যদি আপনি এটা কিনেন, এইটার ডিসপ্লে নিয়ে আপনি খুব একটা প্যারা খাবেন না। বাট এটার মধ্যে কিন্তু ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে একটা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটা 8 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। এবং দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্মার্টফোনগুলোর স্পেসিফিকেশন কিন্তু একই রকম হয়ে থাকে। এক একজনের কাছে এক এক স্মার্টফোনের ব্র্যান্ড ভালো লেগে থাকে কিংবা ইউআই ভালো লেগে থাকে, দেখা যাচ্ছে যে সেই জায়গায় 19-20 ডিফারেন্স তারা করে থাকে, যার কারণে আমরা কিন্তু একটা স্মার্টফোন থেকে আরেকটা স্মার্টফোনে আহামরি চেঞ্জ দেখতে পাই না। এবং এটার মধ্যে কিন্তু ব্যাটারি হিসেবে ইউজ করা হচ্ছে 5200 mAh এর একটা ব্যাটারি। লাস্টের দুইটা স্মার্টফোনের স্পেসিফিকেশন দেখে হয়তো বা বুঝতেই পেরেছেন যে Helio 55 যে স্মার্টফোনটা রয়েছে সেটা থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে, কিন্তু ওই স্মার্টফোনটা দেখা যাবে যে মানুষজন কিনতে চাবে না। এর কারণ হচ্ছে যে ওইটা ভালো কোনো রিনাউন্ড ব্র্যান্ডের না, অনেকে হয়তো বা হেলিও নামটাও শুনেনি। তো সেই জায়গায় আমি বলতে চাই ছোট্ট করে একটু যে হেলিওটা হচ্ছে সেমপনিরই একটা মামাতো খালাতো ভাই বলতে পারেন, এরকম টাইপের। তো আপনার কাছে যদি ব্র্যান্ড ভ্যালু ম্যাটার করে না থাকে তাহলে আপনি চাইলে সেটা দেখতে পারেন। আর যেটা বলছিলাম যে বোনাস স্মার্টফোন হিসেবে আপনাদেরকে একটা স্মার্টফোন সাজেস্ট করবো, সেটা হচ্ছে রিয়েলমি 71, মানে রিয়েলমি C71 যে স্মার্টফোনটা রয়েছে সেটারও আমরা রিভিউ করেছিলাম অনেক দিন আগে। বাট আপনি চাইলে এখনও এটা কিনতে পারেন, এটা মনে হয় এখন 13,000-14,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। যদি আপনার বাজেট 15,000 টাকার আরও নিচে হয়ে থাকে তাহলে আপনি সেটা একটু ট্রাই করতে পারেন, সেটাও কিন্তু এই বাজেটে ভালো কিছু অফার করছে। আমি যদি কোনো স্পেশাল কিংবা ভালো কোনো স্মার্টফোন মিস করে থাকি যেটা এই বাজেটে মানে ইনক্লুড করার দরকার ছিল, তাহলে আপনি চাইলে সেটা কমেন্ট করতে পারেন, যাতে করে আমরা এটা পিন করে রাখতে পারি, আপনাদেরই উপকার হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কোন বাজেটের স্মার্টফোন নিয়ে ভিডিও দেখতে চান সেটা একটু কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।